দায়িত্ব নেওয়ার পর 50 দিন পার করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প, আর তাতেই টালমাটাল পুরো বিশ্ব। ক্ষমতা গ্রহণের পরপরই পানামা খাল, গ্রিনল্যান্ড, গাজা, এমনকি কানাডাকে নিয়ন্ত্রণে নেওয়ার কথা বলছেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্টের সাথে তুমুল ঝগড়ার পরও ভিন্ন পথে এগুচ্ছে শান্তি প্রক্রিয়া। কিন্তু প্রেসিডেন্টের সবচেয়ে বড় প্রতিশ্রুতি ছিল দেশ অর্থনৈতিক সম্ভাবনার পথে হাঁটবে। বাস্তবতা হলো অর্থনীতির আকাশে কালো মেঘ দেখা যাচ্ছে। জেপি মর্গানের রিপোর্ট বলছে দেশে রিসেশন বা মন্দার আশঙ্কা 40%। আর মুডি অ্যানালাইটিক্সের প্রধান অর্থনীতিবিদ মার্ক ঝান্ডি বলছেন এর পিছনে 15 থেকে 35% ভূমিকা রাখবে ট্যারিফ। বর্ষিয়ান সেনেটর বার্নি স্যান্ডার্স হয়তো তাই মন্তব্য করেছেন, তার জীবনে এত ভীতিকর সময়ের অভিজ্ঞতা আগে কখনো হয়নি। কতটা ভীতিকর এখন সময়, সেটা নিয়ে আলোচনা করব TVN24 নিউজ নেটওয়ার্কের নিয়মিত আয়োজন আওয়ার ডেমোক্রেসি অনুষ্ঠানে। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ইহসান জুয়েল। আমার সাথে আমন্ত্রিত অতিথি হিসেবে যুক্ত হচ্ছেন টেক্সাসের A&M ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, এবং আমার সাথে স্টুডিওতে আছেন বাংলাদেশ ল সোসাইটি যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আব্দুর রশিদ। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন, শুরুতে আপনার কাছে যেটি জানতে চাই সেটি হলো যে অর্থনৈতিক একটা মন্দার কথা বলা হচ্ছে। বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশে যখন অর্থনৈতিক মন্দার আশঙ্কা হয় তখন তো আসলে পুরো বিশ্ব সেটাতে সাফার করে, এবং আমরা এর আগে ইউক্রেন যুদ্ধ যে দুর্ভোগ সেটা এখনো কাটিয়ে ওঠা সম্ভব হয়নি, তার মধ্যেই যখন এই ধরনের মন্দার একটা আশঙ্কা আসে তখন আসলে একটু আলোচনার প্রয়োজন পড়ে যে এই মন্দা কতটা বাস্তবসম্মত কিংবা কতটা আসলে আশঙ্কা হতে পারে। আচ্ছা, মন্দার যে আশঙ্কাটা আছে মনে হয় এটা 40% থেকেও বেশি। কারণ মার্কেট যে জিনিসটা সবচেয়ে অপছন্দ করে সেটা হচ্ছে আনসার্টেনিটি। এই যে ট্রাম্পের ট্যারিফ, এটা একদিন আছে, একদিন 30 দিনের জন্য পজ করা, আবার আসছে কি আসছে না জানা যায় না, এটাতে কিন্তু মার্কেট সবচেয়ে বেশি আপনার রিঅ্যাক্ট করে। এবং এই মন্দার কথাতে সবচেয়ে ফ্রাস্ট্রেটিং পার্ট যেটা, এটা হচ্ছে সেলফ ক্রিয়েটেড। এই মন্দাটার অনেক ইকোনমিক তো সবসময় চ্যালেঞ্জ থাকে, কিন্তু এই ট্যারিফ দিয়ে এই ইকোনমিক অবস্থা থেকে এখন জায়গায় আনা হয়েছে। প্লাস এই ট্যারিফের ফলে আপনার কূটনৈতিক সম্পর্কগুলো এবং যেগুলো আপনার ঐতিহাসিক অ্যালাই যেমন কানাডা, এদের সাথে এবং যাদের সাথে আমাদের অর্থনীতি পারস্পরিক নির্ভরতার একটা সম্পর্ক আছে, কানাডা, মেক্সিকো, তাদের সবার সাথে সম্পর্ক খারাপ হয়ে যাচ্ছে। কাজে অর্থনীতির যখন মন্দা হবে তখন কিন্তু অনেক কিছুর উপর ডিপেন্ড করে ওই মন্দাটা কিভাবে কাটিয়ে ওঠা যায়। কাজে এই কারণে আশা করছি 50% নয়, 40% নয়, আরো অনেক সম্ভাবনা আছে। এবং এই মন্দাতে আরেকটা জিনিস হচ্ছে যে আমাদের তো এটা তো ঠিক কানাডার মতো ওয়েলফেয়ার স্টেট না, কিন্তু তারপর যেটুকু সোশ্যাল ইনফ্রাস্ট্রাকচার ছিল সেগুলো কিন্তু মন্দা আসার আগেই সেগুলো আপনার ধ্বংস করে ফেলা। কাজে যখন মানুষ এই অর্থনীতির মন্দাতে পড়বে তাদের কিন্তু আর কোনো পরিত্রাণের উপায় নেই। যেমন আমি তো শিক্ষক, আজকে ডিপার্টমেন্ট অফ এডুকেশনের মানে 50% কর্মচারী তাদেরকে ছাঁটাই করে দেওয়া হয়েছে, এবং আস্তে আস্তে বলছে যে ডিপার্টমেন্ট অফ এডুকেশন শেষ হয়ে যাবে। যদিও এটা কংগ্রেসের অ্যাপ্রুভাল ছাড়া এটা কিভাবে হবে, কনস্টিটিউশনালি এটা সম্ভব কিনা এটা আমার কাছে মনে যাই হোক না কেন, এই যে বিপুল পরিমাণে আপনার মানুষ যে ছাঁটাই হচ্ছে, তারপরে যখন আসবে তখন একটা অর্থনীতিতে এটার যে এরকম একটা প্রতিক্রিয়া হবে, মানে আমার কাছে মনে হচ্ছে সামনে অনেক আপনার ভয়াবহ দিক। অর্থাৎ আপনি কংগ্রেসের কথা বলছিলেন, কনস্টিটিউশনের কথা বলছিলেন, আমরা শুরু থেকে দেখছিলাম অনেক ক্ষেত্রেই সেগুলোর খুব একটা তোয়াক্কা করা হচ্ছে না। বিশেষ করে জন্মসূত্রে নাগরিকত্ব বাতিল থেকে শুরু করে বিভিন্ন যে নির্বাহী আদেশগুলোতে স্বাক্ষর করা হয়েছে সেখানে কিন্তু এটি প্রমাণ হয় যে কংগ্রেস এবং কনস্টিটিউশনের বাইরেও একটা প্রচন্ড পিছন থেকে একটা শক্তি কাজ করছে আমেরিকা। এবং একটা গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো যে প্রাকৃতিক কারণে এই মন্দাটা আসছে না, অর্থাৎ প্রাকৃতিক কোনো বিপর্যয়ের জন্য নয়, অনেকটা মানব সৃষ্ট মন্দা বলে ভাবছেন আপনি। হ্যাঁ, জি, এটা একদম সেলফ ক্রিয়েটেড। জি, আমরা এই বিষয়টা নিয়েই একটু কথা বলবো অ্যাডভোকেট আব্দুর রশিদ আপনার সঙ্গে, কারণ বলা হচ্ছে যে ট্যারিফের একটা বড় ভূমিকা আছে 15 থেকে 35%, এবং এই ট্যারিফ আমরা দেখছি যে কার্যকর করার ঘোষণা দেওয়া হচ্ছে, আবার পিছিয়ে যাওয়া হচ্ছে, আবার কেউ হয়তো আমরা একটা ট্যারিফ কার্যকর করছি পাল্টা ঘোষণা দিচ্ছে, কানাডার পক্ষ থেকে 25%, 50%, আমরা পাল্টা ট্যারিফের ঘোষণা দিচ্ছি, অর্থাৎ একটা ট্যারিফ যুদ্ধ দেখতে পাচ্ছে পুরো বিশ্ব। এটা এই মন্দাটাকে কতটা ত্বরান্বিত করবে? ধন্যবাদ জুয়েল ভাই, এবং ধন্যবাদ আপনার মাধ্যমে যারা শ্রোতা এবং দর্শক তাদেরকে।
আসলে যুদ্ধ দুই ধরনের হয়, একটা হচ্ছে আপনার আর্মসের যুদ্ধ, ফিজিক্যাল ফিল্ডে গিয়ে যে যুদ্ধ হয়, এবং আরেক ধরনের যুদ্ধ হয় হচ্ছে বাণিজ্যিক যুদ্ধ। দুই যুদ্ধই কিন্তু ভয়ঙ্কর, দুই যুদ্ধই কিন্তু ক্ষতিকারক, এবং দুই যুদ্ধই কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করে। আমরা যখন ট্যারিফ যুদ্ধের কথা যখন আমরা বলি, তখন এটাও কিন্তু মানুষকে ক্ষতিগ্রস্ত করছে। ট্যারিফ কিন্তু এক ধরনের একটা ট্যাক্স, এবং এই ট্যাক্সটা কিন্তু আলটিমেটলি আপনি আমার মতো সাধারণ মানুষই কিন্তু আমরা পকেট থেকে দিই। তো এই যে ট্যারিফ যুদ্ধটা, এই যুদ্ধের জন্য কিন্তু আমরা কেউই মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। কোনো দেশ, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন, যেটা আমাদের সবচেয়ে ভালো অ্যালাই, ভালো বন্ধু, এবং ওয়ার্ল্ডে আমাদের সব স্টেজে ইউরোপিয়ান ইউনিয়ন আমাদেরকে সাপোর্ট করে, কানাডার মতো একটা দেশ যেখানে আমরা তাদেরকে সবখানি আমাদের সাথে পেয়েছি, এরকম কাছে থাকা বন্ধুদের সাথে যখন আমরা এই ট্যারিফ যুদ্ধে নামি, তখন এটা ওভারঅল কিন্তু সবাইকে ক্ষতিগ্রস্ত করে। এটা কানাডাবাসীকে ক্ষতিগ্রস্ত করবে, ইউরোপিয়ানদের ক্ষতিগ্রস্ত করবে, আমাদেরকে ক্ষতিগ্রস্ত করবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে এরকম যুদ্ধ শুরু করা যেতে পারে, কিন্তু যদি আমেরিকার ইন্টারেস্টের কারণে হয়, ব্রড বেস ইকোনমির কারণে যদি হয়। কিন্তু একেবারে এই 25%, 30% ট্যারিফ দিয়ে যে যুদ্ধটা শুরু করা, এটা কিন্তু খুব ক্ষতিকারক, এবং এটা টু মাচ হয়ে যায়। এটা যদি ধরেন যে সিচুয়েশনকে অবজার্ভ করে 2%, 5% করে বৃদ্ধি করা যায়, নেগোসিয়েশন করা যায়, কিন্তু একবারে যখন আপনি 25%, 30% ট্যারিফ যখন অন্যান্য দেশের উপরে, গুডসের উপরে আরোপ করবেন, তখন এটা কিন্তু সত্যিকার অর্থে একটা সম্মুখ যুদ্ধের মতো একটা যুদ্ধ হয়ে যায়। এবং এই যুদ্ধে কিন্তু অবশ্যই আলটিমেটলি জনগণই ক্ষতিগ্রস্ত হয়, এবং আমরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। দেখছি তো আমরা, জিনিসপত্রের দাম হু করে বাড়ছে, এক ডজন ডিমের দাম এখন $10, 2 to 3% অন্যান্য গ্রসারি প্রাইসের দাম বেড়ে গেছে। আলটিমেটলি এটা মানুষের পকেটেই কিন্তু হিট করছে, এবং ক্ষতিগ্রস্ত হচ্ছে আমরা। জি, ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে জানতে চাই বার্নি স্যান্ডার্সের একটি মন্তব্য, যেটি হয়তো আমরা আজকে আলোচনার জন্য ঠিক করেছি, কারণ বর্ষিয়ান একজন সেনেটর, এবং তিনি বলছেন তার জীবনে তিনি এরকম ভীতিকর সময় দেখেননি, যদিও তিনি এটি মিন করেছেন অনেকটা ইলন মাস্ক এবং তার যে কর্মকাণ্ড সেগুলো নিয়ে। বার্নি স্যান্ডার্সের মতো সেনেটররা যখন এই ধরনের আতঙ্কিত হয়ে পড়েন, যেটি জো বাইডেন বারবার করে বলছিলেন দেশের গণতন্ত্রের জন্য বড় একটা ধাক্কা হতে পারে এই নির্বাচন, এবং সবশেষ সেটি দেখা যাচ্ছে, কতটা ভীতিকর? বার্নি স্যান্ডার্স কি অতিরিক্ত ভয় পাচ্ছেন, নাকি ভয় পাওয়ার যথেষ্ট যুক্তিসঙ্গত কারণ আছে? আমি বার্নি স্যান্ডার্সের সাথে সম্পূর্ণ একমত। আমি তো ন্যাশনাল গভর্নমেন্ট ক্লাস পড়াই। আমি বহু জিনিস আমরা যেভাবে করে থিওরিতে ন্যাশনাল গভর্নমেন্ট, যেমন আমেরিকার আপনার এই সেপারেশন অফ পাওয়ার, চেকস এন্ড ব্যালেন্স, যেগুলো আমি পড়াই, এখন যে জিনিসগুলো হচ্ছে সেগুলো কিন্তু সব তার বিপরীতে। যেমন আমার কাছে কিন্তু এলন মাস্ক একটা প্রাইভেট এন্টিটি, সে যে গভর্নমেন্টে ক্ষমতা করবে, এটা ব্যাখ্যা করার মতো আমার কাছে কোনো থিওরি, কোনো নজির কিচ্ছু নাই। হ্যাঁ, এবং এটা একটা সত্যি অভূতপূর্ব। আমরা অনেক সময় এই কথাটা বলে থাকি, কিন্তু এটা আসলে একটা অভূতপূর্ব। এবং এখানে আরেকটা জিনিস হচ্ছে যে আপনি বলছেন যে একটু আগে বললেন কনস্টিটিউশন এরকম ভাবে তো করা হচ্ছে না। হ্যাঁ, এখন অনেক কিছু কিন্তু করা যায় আপনার ওই কনস্টিটিউশন পর্যন্ত না। যেমন ডিপার্টমেন্ট অফ এডুকেশনের যেটা হচ্ছে, এটা একটা খুবই ভালো উদাহরণ। অলরেডি 50% লোক ছাঁটাই হয়ে যাবে। হ্যাঁ, তারপর আরো ছাঁটাই হবে। হ্যাঁ, এবং ইউএসএইড এর 83% ছাঁটাই হয়ে গেছে, ইউএসএইড এর প্রোগ্রামগুলো বন্ধ হয়ে গেছে 83%। জি, তো তখন কি করবে? লাস্ট স্টেপ যেটা কংগ্রেসের অ্যাপ্রুভাল পর্যন্ত যাবে না, কিন্তু ডিপার্টমেন্ট অফ এডুকেশনটা এমন একটা অবস্থায় যাবে যে তারা কোনো কিছু করতেই পারবে না, সম্পূর্ণ ডিসফাংশনাল। হ্যাঁ, তো এখন এরকম ভাবে কিন্তু করা যায় অনেক কিছু। হ্যাঁ, তারপর যেমন ধর ইমিগ্রেশনের, যেমন ডিপোর্টেশন এরকম ভাবে শুরু করা হয়েছিল। এখন আমি শুনেছি, আমি যেগুলো পড়ছিলাম, যে ডিপোর্টেশনের কস্ট একটু বেড়ে গেছে, এত মানুষকে ডিপোর্ট করা হয়েছে যে এখন তারা এটা পজ করছে, বাট ইট হ্যাজ বিকাম টু এক্সপেন্সিভ। হ্যাঁ, এবং একটা ডাটা দিয়ে আপনাকে যদি একটু সহায়তা করি, বলা হচ্ছে যে ডিপোর্টেশনের এক একটা যখন সামরিক বিমানে সেটা পাঠানো হয়, সাধারণত আপনি কোথাও ফ্লাই করার সময় ফার্স্ট ক্লাসে যাওয়ার যে খরচ, তার 4 গুণ বেশি খরচ পড়ে এক একজনের পিছনে। না, শুধু তাই না, তারপর অব্যবস্থা। ভেনেজুয়েলার মানুষদেরকে প্রথমে পাঠানো হলো গুয়ান্তানামো, তারপর আবার তাদেরকে নিয়ে আসা হলো। হ্যাঁ, এখানে যে যেরকম একটা বিশৃঙ্খলা দেখছি, এবং আপনার যে আর্থিক মানে যেটা বলা হচ্ছে ইলন মাস্ক, যেটা আপনার এখানে আর্থিক যে আপনার হয়, অপব্যয় হয়, সেটা দূর করবেন। কিন্তু এখানে তো এই সমস্ত জিনিস নিয়ে আর্থিক ব্যয় আপনার ভীষণ বেড়ে গেছে, এবং এগুলো সব আনপ্রোডাক্টিভ, এগুলো সব ক্ষতিকর। হ্যাঁ, তো আমি যেটা বলতে চাচ্ছি যে বার্নি স্যান্ডার্স যে কথাগুলো বলেছেন, এটা শুধু যে আমরা যে এই রেজিমের যে পলিসিগুলো সেগুলোর কারণে দেখবো তা কিন্তু না। এই রেজিমটা কি করছে, যে আমাদের যে স্ট্রাকচার ইনফ্রাস্ট্রাকচার রাষ্ট্রে, সেটা একদম ক্ষয় করে দিচ্ছে, একদম ক্ষয় কি, এটা ভেঙে দিচ্ছে। এখন আমেরিকার অনেক ধরনের নীতি নিয়ে আমাদের অনেক ক্রিটিসিজম থাকতে পারে, কিন্তু আমেরিকার যেটা আপনার যেটা রাষ্ট্রীয় যে ইনফ্রাস্ট্রাকচার, হ্যাঁ, সেটার কিন্তু একটা একদমই একটা
কি বলবো একটা স্টেবল একটা ইনফ্রাস্ট্রাকচার ছিল। সেই জন্য আমরা যখন চিন্তা করি আচ্ছা এদেরকে আমরা পছন্দ করি না, যে পার্টি ক্ষমতায় আছে, পরের বার আমরা ইলেকশনে অন্য মানুষকে ভোট দিব, তাই তো? কিন্তু ইনফ্রাস্ট্রাকচারটা যদি ভেঙে যায় তাহলে কিন্তু আর যাকেই ভোট দিব কোনো লাভ হবে না। তো এখন এরা যে জিনিসটা করছে সেটা হচ্ছে একদম একদম আপনার রাষ্ট্রের যে স্তম্ভগুলো থাকে সেগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কাজে এই কারণে আমি বার্নি স্যান্ডার্সের সাথে একেবারেই একমত। শুধু পলিসি না, অন্য যে জিনিসটা করছে সেটার ক্ষতিটা আরো অনেক বেশি, আপনার এর ফলটা অনেক সুদূর প্রসার। এবং নিউ ইয়র্ক টাইমস তারা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 50 দিন উপলক্ষে একটি বিশেষ নিবন্ধ প্রকাশ করেছে। সেখানে তারা বলছিল যে আন্তর্জাতিক ব্যবস্থাপনার অনেক খোল নলছে, মানে ভিত্তিগুলো তারা পরিবর্তন করছে, যেটি হয়তো দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর অনেক কষ্টে এই আমেরিকার নেতৃত্বে প্রতিষ্ঠা করা হয়েছিল, সেগুলো নিয়ে তারা কথা বলছে। যাই হোক, সেগুলো নিয়ে আমরা হয়তো সামনের দিনগুলোতে আলোচনা করব। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, ইউক্রেন নিয়ে নানা নাটকীয়তা হচ্ছে। একটা সময় আমরা দেখেছি ইউক্রেন এবং ইউরোপকে বাদ দিয়ে এই আলোচনাটা এগিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছে, কিন্তু হোয়াইট হাউসে যে ঘটনাটা হলো তারপর কিন্তু ইউরোপে এগিয়ে এসেছে এবং ইউরোপ তাৎক্ষণিক বৈঠক করেছে একের পর এক। আজকেও ইউরোপের ডিফেন্স মিনিস্টার যারা আছেন তারা বৈঠক করেছেন। সৌদি আরবে শেষ পর্যন্ত বৈঠকে 1 মাসের যুদ্ধবিরতির বিষয়ে আমেরিকা প্রস্তাব দিয়েছে, ইউক্রেন গ্রহণ করেছে, কিন্তু রাশিয়া এখন পর্যন্ত সেটি গ্রহণ করেনি। রাশিয়াকে কতটা আস্থার মধ্যে এনে আমেরিকা এটি আসলে কার্যকর করতে পারবে? ধন্যবাদ আপনাকে। দেখেন, রাশিয়ার সাথে তো আমাদের এর আগের যে অ্যাডমিনিস্ট্রেশন গুলো ছিল তাদের সাথে সম্পর্ক খুব একটা ভালো ছিল না, এবং সেদিক দিয়ে ডোনাল্ড ট্রাম্প অনেকটা সুবিধাজনক জায়গায় আছে। ডোনাল্ড ট্রাম্প বলেই পারেন যে পুতিনের তিনি প্রশংসা করেন, পুতিন তার বন্ধু এবং তার সাথে সে খুব দ্রুত ডিল করতে পারবে। নির্বাচনের আগে তার এমন একটা প্রমিস ছিল যে ইউক্রেন যুদ্ধ সে অল্প সময়ের মধ্যেই বন্ধ করবে। তো দেখেন, একটা জিনিস আপনি মনে রাখতে হবে যে আমেরিকা কিন্তু পৃথিবীতে ছোট ছোট দেশগুলোকে ডিফেন্ড করে, ডেমোক্রেসিকে ডিফেন্ড করে, মানবাধিকারকে ডিফেন্ড করে, রাষ্ট্রের সবরেনিটিকে ডিফেন্ড করে, এবং এই নেতৃত্বই কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে আমেরিকা সারা পৃথিবীতে দিয়ে আসছে। আপনি যেটা বললেন যে ইউনাইটেড নেশন সহ পৃথিবীর যে ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন গুলো, সেগুলো কিন্তু আমেরিকার দ্বারাই প্রতিষ্ঠিত, এবং এর মধ্যে দিয়ে কিন্তু আমেরিকা মানুষের ভ্যালু অ্যান্ড প্রিন্সিপালকে কিন্তু সারা ওয়ার্ল্ডের রেসপেক্ট করে অ্যান্ড এস্টাবলিশ করে। তো ইউক্রেনের ক্ষেত্রে আমরা কিন্তু এটাই করে আসছিলাম, এবং যদি কোনো যুদ্ধ বন্ধ করতে পারে আমাদের বর্তমান প্রশাসন তাহলে ওয়েল অ্যান্ড গুড, বাট কোন যুদ্ধ বন্ধ করতে গিয়ে যদি টু মাচ প্রেশার দেওয়া হয় ডেমোক্রেসি এন্ড হিউম্যান রাইটসের উপরে, তাহলে সেটা কিন্তু আবার অন্য পৃথিবীর যে ছোট ছোট দেশগুলো আছে যেখানে আমরা হিউম্যান রাইটস এবং ডেমোক্রেসির যে অ্যাডভোকেসি করি, সেটা কিন্তু সেই আদর্শটা কিন্তু ক্ষতিগ্রস্ত হবে। এখন রাশিয়া তো অবশ্যই নিজস্ব কোনো অনেক ইচ্ছা আছে। প্রথমত তো দুই পক্ষের প্রচুর পরিমাণ সোলজার ওখানে নিহত হয়েছে, রাশিয়ার কম সোলজার ওখানে নিহত হয়নি। রাশিয়ার যে মুখ্য উদ্দেশ্য সেটা হচ্ছে যে এক, ইউক্রেনকে নেটোতে যুক্ত না হতে দেওয়া, দুই হচ্ছে যে রাশিয়া যে ভূ অঞ্চলগুলো ক্রাইমিয়া সহ ডনবাস সহ অন্যান্য যে জায়গাগুলো যেখানে রাশিয়ান স্পিকিং এবং রাশিয়ান কালচার বেশি চলে বা রাশিয়ান স্পিকিং মানুষ যেখানে বেশি, এই ভূখণ্ডগুলো নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসা, রাইট? এগুলো এবং রাশিয়া ছাড়তে চায় না, কারণ এগুলো তার নিরাপত্তার সাথে জড়িত বলে রাশিয়া এই কথাটি বারবার বলে আসছে। তো এখন যদি রাশিয়ার দিক থেকে যদি রাশিয়া এই ধরনের ছাড় পায়, তার যদি সুপেরিয়রিটি, তার রিজিওনাল পাওয়ার যদি তার অব্যাহত থাকে, তাহলে রাশিয়া সেখান থেকে ছাড় দিতে পারে। কিন্তু আমরা এখনো জানি না যে রাশিয়া আসলে কোন শর্তগুলো মেনে নিবে, এবং দ্য ডিটেলস অফ দিস এগ্রিমেন্ট আমরা এখনো পর্যন্ত কিন্তু জানি না। দুই পক্ষ যখন কোনো কিছুতে এগ্রি হবে, ব্যাক এন্ড ফোর্থ অনেক আলোচনা হয়, রাশিয়ার কাছে যখন এই ডিলটা যাবে, রাশিয়া কোন ডিলগুলোতে এগ্রি করতেছে, কোনগুলো ডিসএগ্রি করতেছে, তার উপরে তো ফাইনালি ডিপেন্ড করবে যে আমরা একটা পিস অ্যাকর্ড বা একটা পিস এগ্রিমেন্টের মধ্যে যাব। তো সেটার জন্য আমাদেরকে অপেক্ষা করতে হবে। তবে আমার কাছে যেটা মনে হয় যে হ্যাঁ, এই যুদ্ধ দ্রুত শেষ হওয়া উচিত, কারণ হচ্ছে যুদ্ধ খুবই ভয়ঙ্কর। অলরেডি আমরা হান্ড্রেডস অফ থাউজেন্ডস অফ পিপল আমরা দুই পক্ষেই মানে হারিয়েছে। আমরা দেখেছি যে ইউক্রেনের অনেক অংশ গাজার মতো ধূলিসাৎ হয়ে গিয়েছে রাশিয়ার আক্রমণে। তো এটা কারণ ইউক্রেন অত শক্তিশালী দেশ না। ইউক্রেনকে যদি নেটো কিংবা আমেরিকা যদি সাপোর্ট না করে, তাহলে ইউক্রেনের কিন্তু টিকে থাকা খুব কঠিন হবে এই যুদ্ধের মধ্যে। তো আমেরিকা যেহেতু সারা পৃথিবীতে সবচেয়ে বড় সুপার পাওয়ার, অর্থনৈতিক পাওয়ার, আমেরিকা তার এই শক্তি দিয়ে যদি এই যুদ্ধ বন্ধ করতে পারে এবং সেখানে যদি একটা রিজনেবল এগ্রিমেন্টে নিয়ে যেতে পারে দুই পক্ষকে। রিজনেবল এগ্রিমেন্ট মানে হচ্ছে কেউই সেখানে লুজার হবে না, বাট মানে প্রত্যেক পক্ষই সেখানে নিজেদেরকে সিচুয়েশনে যদি নিয়ে যেতে পারে, তাহলে অবশ্যই এটা বিশ্বের জন্য ভালো হবে, অর্থনীতির জন্য ভালো হবে, এবং তৃতীয় বিশ্বযুদ্ধের যে ভয়াবহতা সেখান থেকে আমাদের সংখ্যাটা অনেক বেশি নিচে নেমে যাবে। এবং প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেক বেশি আত্মবিশ্বাসী যে রাশিয়াকে তিনি এই শর্তগুলো মানাতে পারবেন, এবং এটা নিঃসন্দেহে তার একটা ক্রেডিট হিসেবে আমরা দেখব যে রাশিয়াকে অ্যাটলিস্ট তিনি আলোচনার টেবিলে আনতে পেরেছেন, যেটি এর আগের প্রেসিডেন্ট পারেননি। আমরা আলোচনা অব্যাহত রাখবো, তবে ছোট্ট একটু বিরতি নিচ্ছি। আবার স্বাগত ডেমোক্রেসি অনুষ্ঠানে। ডক্টর মেহনাজ মোমেন, আপনার কাছে যে বিষয়টি জানতে চাই, আমরা দেখেছিলাম যে প্রেসিডেন্ট জো বাইডেনের সময় পুরো দেশব্যাপী
কলেজগুলো, ইউনিভার্সিটিগুলো গাজা যুদ্ধ বন্ধের দাবিতে আন্দোলন করেছে, সেই আন্দোলনে প্রচুর মানুষের সমর্থন ছিল। কিন্তু বর্তমান পরিস্থিতিতে এসে নাটকীয় মোড় নিয়েছে। কলম্বিয়া ইউনিভার্সিটিতে আন্দোলনে যিনি নেতৃত্ব দিয়েছেন মাহমুদ খলিল, তাকে গ্রেপ্তার করা এবং তাকে ডিপোর্টেশন চেষ্টা করা, যেটি আজকে আদালত পর্যন্ত গড়িয়েছে। আদালত এখন পর্যন্ত তাকে লুজিয়ানায় পাঠিয়ে দিয়েছে। কিন্তু মূল যে বিষয়টি হলো, বাস্তবিকভাবে মাহমুদ খলিলকে ডিপোর্ট করা কতটুকু সম্ভব, কারণ তিনি গ্রিন কার্ড হোল্ডার এবং আন্দোলন করলে ডিপোর্ট করা, এই বিষয়গুলো আসলে আপনি একজন শিক্ষক, শিক্ষার্থীদের এই বিষয়গুলোকে আপনি কিভাবে দেখছেন? আচ্ছা, প্রথম কথা, এটা তো ফার্স্ট অ্যামেন্ডমেন্ট রাইটের ভায়োলেশন, কারণ এটা যে কোনো মত মানুষ এক্সপ্রেস করতে পারে এবং যেই মত আপনার হয়তো সাধারণের মতের বিরুদ্ধে যায়, এমনকি অনেক ধরনের আপনার রেসিস্ট অনেক মত, এগুলো কিন্তু আমেরিকান কনস্টিটিউশন সেই আপনার নিরাপত্তা দেয় আপনার মত প্রকাশের। দুই নম্বর কথা, যেগুলো আপনার ভিসা, যেগুলো আপনার স্টুডেন্ট ভিসা বা যেগুলোকে আমরা টেম্পোরারি ভিসা বলে করি, সেগুলো রিভোক করা খুবই, কিন্তু যে পার্মানেন্ট রেসিডেন্ট তার কিন্তু একটা তার শুধু অপেক্ষা পালা, তার কিন্তু সিটিজেনের মতোই সব রাইট আছে। এখন যেটা আপনার স্টেট সেক্রেটারি মার্কো রুবিও যে আইনটা দিয়ে, এটা 1954 সালের একটা আইন, সেটা দিয়ে বলছেন যে গ্রিন কার্ড রিভোক করতে পারে। উনি বলছেন যে এই ছাত্রটি তার মতামত আমেরিকার কূটনৈতিক নীতির পক্ষে আপনার ক্ষতিকর। হ্যাঁ, এইটা প্রমাণ করা কিন্তু খুবই কঠিন, কিন্তু মুশকিল, মানে আমার যেটা শঙ্কা, এটা ওই যাদের সামনে ওই টাইমটা পেতে হবে। হ্যাঁ, তো এখন এইটা মানে একদিক থেকে এটার উত্তর হচ্ছে এটা অসম্ভব। এটা হচ্ছে একটা গ্রিন কার্ড হোল্ডার, তাকে ইচ্ছা করলেই আপনার অ্যাডমিনিস্ট্রেশন ফট করে তার রিভোক করে তাকে ডিপোর্ট করে দিলে এটা সম্ভব না। কিন্তু অন্যদিক থেকে এটার উত্তর হচ্ছে যে হ্যাঁ, এটা এখন এই আমলে আমরা যেভাবে করে দেখছি যে কনস্টিটিউশনের যেরকম ভায়োলেশন হচ্ছে, সেখানে আশঙ্কিত, মানে ওকে একটা উদাহরণ হিসেবে হয়তো দাঁড় করিয়ে অনেক কিছু হতে পারে। এখন মানে যেটা বলবো, লিগালি এবং কনস্টিটিউশনালি এটা আসলে সম্ভব হওয়ার কথা না। যদি স্টুডেন্ট হতো, তাও স্টুডেন্ট ভিসাটা রিভোক করা কঠিন হতো না, কিন্তু যেহেতু তার পার্মানেন্ট রেসিডেন্ট আছে, ইজ ম্যারিড টু আ ইউএস সিটিজেন, এটা আসলে মানে আইনত এটা হওয়ার কথা না। কিন্তু এখন যখন এটা জাজের সামনে যাবে, তখন আপনার জাজকে আপনার চ্যালেঞ্জ করতে হবে অ্যাডমিনিস্ট্রেশনকে। আর যে আইনটা আছে ওটা কিন্তু আমরা যে রেড স্কেয়ার 1950 আমরা দেখেছিলাম সেগুলোতে, এবং সেগুলো একটা আমেরিকার একটা লজ্জাজনক ইতিহাসের একটা অধ্যায়। এই অধ্যায় থেকে একটা আইন এনে এভাবে করে একজনকে ডিপোর্ট করা হবে, মানে এটা আসলে কি বলবো, মানে খুবই একটা ভয়ঙ্কর একটা উদাহরণ। এবং আমি এখনো আশা করছি যে এটা তারা পারবে না, কিন্তু আমি ভয় পাচ্ছি যে কি হবে। এবং আসার জায়গাটা আসলে আইনের প্রতি এখনো মানুষের শ্রদ্ধা আছে, এবং আইনি প্রক্রিয়া যেহেতু বিষয়টি এগুচ্ছে, সরাসরি তাকে ডিপোর্টেশন করা হচ্ছে না, তাকে আইনি প্রক্রিয়া আইনের মুখোমুখি করা হচ্ছে। শেষ পর্যন্ত হয়তো আমেরিকার আইনের প্রতি মানুষ যেহেতু শ্রদ্ধাশীল, সেখান থেকে হয়তো কোনো একটা ন্যায় বিচার আসতে পারে, কনফার্ম করা যাচ্ছে না আসলে সেটা কি হবে। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আপনার কাছে জানতে চাই, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অনেকগুলো উইন্ডো খুলছেন, তার মধ্যে ইরানের একটা উইন্ডো তিনি খুলেছেন। তিনি ইরানের নিউক্লিয়ার কিংবা পারমাণবিক শক্তির বিষয়ে তিনি আলোচনা করতে চান, যদিও খোমেনি এই ধরনের আলোচনায় কোনো আশা দেখছেন না, কিংবা এই ধরনের আলোচনায় কিছু আসবে বলে তিনি মনে করছেন না। মধ্যপ্রাচ্য নিয়ন্ত্রণে অনেকটা হিমশিম খেতে হয় আমেরিকাকে, সেখানে ইরানকে বলা হয় প্রধান শত্রু। এই প্রধান শত্রুকে নিয়ে আসলে কোন কৌশলে আমেরিকা এগোবে বলে আপনার কাছে মনে হয়? ধন্যবাদ জুয়েল ভাই। লোক, আমেরিকায় এই সময় আমরা একটা সিচুয়েশন টার্মোয়েল মানে পার করছি, একটা ক্রান্তিকাল একটা সময় আমরা আমেরিকাতে পার করছি। সবাই কেউ কনফিউজড, তারপরে ডিসইনফরমেটেড, তারপরে আমরা কেউ মানে ভীত, কেউ আমরা উচ্ছ্বসিত, রাইট? এরকম আমেরিকা আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর কখনো আমরা দেখিনি, এই প্রথম দেখছি। তো এখন দেখেন, আমেরিকার কিছু ভ্যালু অ্যান্ড প্রিন্সিপাল আছে। এই দেশ তো সবাই, সারা পৃথিবী থেকে মানুষ আসতে এই দেশে পছন্দ করে, কারণ এই দেশের কিছু ভ্যালুস অ্যান্ড আইডিয়াস আছে, যেমন ডেমোক্রেসি, হিউম্যান রাইটস, মানুষের মত প্রকাশের স্বাধীনতা, মানুষের সংবাদপত্রের এখানে স্বাধীনতা, মানুষের কনস্টিটিউশনাল রাইটস। আমি একটু ডক্টর মেনাজ মোমিনের সাথে অ্যাড করি, খলিলের বিষয়ে যে বিষয়টা,
এটা কিন্তু আমেরিকার হিউম্যান রাইটস অ্যান্ড মত প্রকাশের স্বাধীনতার উপর একটা বড় থ্রেট হবে যদি তাকে ফাইনালি এখান থেকে ডিপোর্ট করা হয়। কারণ আমাদেরকে ডিস্টিংগুইশ করতে হবে যে মত প্রকাশের আসলে স্বাধীনতা বা পলিটিক্যাল স্বাধীনতা কোনটা ভার্সেস অপরাধ কোনটা। সে যেটা করেছে তার যদি আমি সোফার আই ক্যান রিভিউ হিম, যে তার কোনো অ্যাক্টিভিটিস আমার কাছে মনে হয় না যে সে আমেরিকার আইনকে লঙ্ঘন করেছে। অথবা দেখেন, কারো সিটিজেনশিপ বাতিল করতে গেলে বা তার যদি গ্রিন কার্ড বাতিল করতে হয়, আপনাকে হয় ফ্রড দেখাতে হবে, অথবা মিসরিপ্রেজেন্টেশন দেখাতে হবে, অথবা সে এই দেশের সবরিনিটির উপর কোনো ক্রিমিনাল অ্যাক্ট করেছে সেই ধরনের কোনো গ্রাউন্ডস দেখাতে হবে। সেই ধরনের কোনো গ্রাউন্ডসই কিন্তু এই কেসের ক্ষেত্রে মানে প্রেজেন্ট না। কিন্তু শুধুমাত্র একটা অ্যাডমিনিস্ট্রেশন শুধু চায় তার ইচ্ছাকে চরিতার্থ করা, তার মনোবলকে মানে হোয়াইট সুপ্রিমিজমকে কাইন্ড অফ এস্টাবলিশ করা, এরকম ধরনের যদি আচরণ যদি আমরা দেখি, তাহলে যেই আমেরিকা আমরা গড়ে তুলেছি দিনের পর দিন বছরের পর বছর ধরে, যেই ভ্যালু অ্যান্ড প্রিন্সিপালের উপরে, সেটা কিন্তু ডেন্টেড হবে। মানুষ কিন্তু আশাহত হবে, আমেরিকার প্রতি কিন্তু আমরা আমাদের আস্থা হারিয়ে ফেলবো। আমরা চাই না। অ্যাটলিস্ট আমাদের হোপ আছে যে আমেরিকার কোর্ট সিস্টেমটা হচ্ছে আমেরিকার অ্যাডমিনিস্ট্রেশন যে তিনটে স্টেটের পিলার আছে সেটাকে ব্যালেন্স করা। কোর্ট ফাইনালি এখানে একটা ডিসিশন নেবে, কোর্ট হ্যাবিয়াস কর্পাস করবে এবং কোর্ট একটা রুলিং দিবে বেসড অন দ্য কনস্টিটিউশন দ্যাট হোয়াট ইজ দ্য কনস্টিটিউশনাল রাইট অফ দ্য সিটিজেন অর দ্য গ্রিন কার্ড হোল্ডার। এবং এই বেসিসে আমার মনে হয় ফাইনালি এটা একটা ভালো সুরাহা কোর্ট দিতে পারে, এটা আমার ইচ্ছা, হোপ। এবার আসে আপনার ইরানের প্রসঙ্গ। লুক অ্যাগেইন, আমেরিকা সারা পৃথিবীতেও এই জিনিসটার নেতৃত্ব দেয় এখনো পর্যন্ত, মানুষের গণতন্ত্র, সভারেন্টি, নিরাপদ বিশ্ব, রাইট? এখন এগুলো করতে গেলে আমেরিকাকে বিভিন্ন জায়গায় এগ্রিমেন্টে করতে হয়, নেগোসিয়েশন করতে হয়। এবং ইরান একটা মধ্যপ্রাচ্যের একটা বড় ফ্যাক্ট, বড় একটা প্লেয়ার। যদিও আমেরিকার যুক্তি হচ্ছে যে ইরানের ডেমোক্রেসি নেই, যে দেশের মধ্যে ডেমোক্রেসি নেই সেই দেশ যদি নিউক্লিয়ার পাওয়ার সম্পন্ন দেশ হয়, সেই দেশ দ্বারা অন্য দেশ ক্ষতিগ্রস্ত হতে পারে, হুইচ ইজ লাইক কাইন্ড অফ লজিক্যাল। বাট অ্যাট দ্য সেম টাইম এরকম কোনো প্রতিপক্ষ বা দেশকে যদি আপনি মানে ওয়ার্ল্ড অর্ডারের মধ্যে নিয়ে আসতে চান, তাহলে তার সাথে আপনাকে ভালো নেগোসিয়েশন করে তাকে একটা ডিলের মধ্যে নিয়ে আসতে হবে। 2015 সালে ইরানের সাথে একটা ডিল হয়েছিল। সেই ডিলটা কিন্তু ওবামা প্রশাসন বছরের পর বছর ধরে আলোচনা করে কিন্তু ইন্টারন্যাশনাল IAEA ওখানে ইনভেস্টিগেশনের জন্য পাঠায়, জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলকে ইনভলভ করে এবং মেজর প্লেয়ার, রিজনাল প্লেয়ার, বিশেষ করে ইউরোপিয়ান ইউনিয়ন এবং আশপাশের দেশগুলোকে সাথে নিয়ে কিন্তু একটা ডিলে পৌঁছেছিল। ট্রাম্প প্রথমবার ক্ষমতায় এসে কিন্তু সেই ডিলটাকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে। সে সেই ডিলটাকে একদমই মানেনি। এটা কিন্তু উচিত হয়নি। এখন ট্রাম্প চাচ্ছে নতুন একটা ডিল করা, এবং যে প্রেশারটা ট্রাম্প হঠাৎ করে ইরানের উপরে দিচ্ছে, ইরান কিন্তু আমেরিকার এই ট্রাম্প প্রশাসনের প্রতি তাদের আস্থা খুবই দুর্বল, খুবই কম। এমনই অবস্থায় ইরান কতখানি এগিয়ে আসবে, কতখানি সহযোগিতা করবে, রিজনাল প্লেয়ারদেরকে কতখানি ইনভলভ করা হবে, মধ্যপ্রাচ্যের মুসলিম ওয়ার্ল্ডকে কতখানি ইনভলভ করা হবে, এসব সবকিছুকে ইনভলভ করে যদি একটা এগ্রিমেন্টে যাওয়া যায়, তাহলে আমার মনে হয় ইরান আসবে। আর যদি আমেরিকা একতরফা শুধুমাত্র ইরানের সাথে কোনো ডিলে পৌঁছাতে চায়, ইরানের কিন্তু বিশ্বাস আমেরিকার প্রতি কিন্তু খুবই কম, সেক্ষেত্রে কিন্তু একটা ভালো ডিলে পৌঁছানো অসম্ভব হবে। এবং আমেরিকা টু মাচ প্রেশার ইম্পোজ করছে। ওকে, ডোনাল্ড ট্রাম্পের পলিসি হচ্ছে সবকিছুতে টু মাচ প্রেশার ইম্পোজ করা এবং তারপরে মানে ছাড় দিয়ে দিয়ে একটা জায়গায় মানুষকে নিয়ে আসা। I hope he will be successful in doing this good deal. Otherwise, it will be also a regional establishment in that part of the world. আমরা অবশ্যই এটা দেখতে চাই না। আমরা চাই একটা পৃথিবী শান্তিপূর্ণ, পৃথিবীতে সবাইকে সহাবস্থানে দেখতে। অনেক ধন্যবাদ প্রফেসর ডক্টর মেহনাজ মোমেন এবং অ্যাডভোকেট আব্দুর রশিদ। সময় স্বল্পতার কারণে আমাদেরকে শেষ করতে হচ্ছে, তবে আমরাও এই আশাবাদটাই আসলে ব্যক্ত করি যে বিশ্বব্যাপী আমেরিকার নেতৃত্বে গণতন্ত্র যেমন সুসংহত হচ্ছে, মানবাধিকার সুসংহত হচ্ছে এবং সেই ধারা সামনের দিনগুলোতে অব্যাহত থাকবে। যদিও রাজনৈতিক নানা ইস্যু আসবে, নানা সমীকরণ আসবে, হিসেব নিকেশ আসবে, কিন্তু মূল যে লক্ষ্য অর্থাৎ গণতন্ত্র, মানবাধিকার, সেসব বিষয়গুলো অক্ষুণ্ণ থাকবে। এই আশাবাদ জানিয়ে শেষ করছি আজকের মতো। দর্শক ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।